তাহলে 2026 বিধানসভা নির্বাচন ধর্মই কিন্তু মূল অস্ত্র বলা যায় প্রধান বিরোধী দলে আমাদের রাজ্যে। এটা দিয়ে যদি আমরা অনুষ্ঠান শুরু করছি এই পর্বটা এই কারণেই, কারণ আপনারা প্রত্যেকে জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুত্ব নিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য, আমাদের রাজ্য। বিধানসভার বাইরে বিরোধী দলনেতা বারুইপুর গেছিলেন কিছুদিন আগে এবং সেখানেও তার গাড়ির উপর নাকি আক্রমণ করা হয়েছে। সে ছবিও আপনারা দেখেছেন। এখন আক্রমণ করা হয়েছে না পরিকল্পিত আক্রমণ নাকি বাড়িয়ে বলা হচ্ছে, সেটা যা ছবি আপনারা দেখছেন সেটা কিন্তু আসল ঘটনা। কিন্তু ওই যে বললাম প্রথমেই যে অনুষ্ঠান আমরা যে লাইনটা দিয়ে শুরু করলাম, তাহলে ধর্ম নিয়ে কিন্তু 2026-এ ভোট হতে যাচ্ছে। বলা যায় হিন্দুত্ব ইস্যু নিয়ে। আমি গর্বিত হিন্দুত্ব ইস্যু। এখন আপনাদের মনে থাকতে পারে আপনারা নীতি নির্ণয় না দুর্নীতি দেখছেন ট্রাইব টিভি বাংলায়। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। অনেকগুলো পর্ব আপনারা দেখেছেন, প্রচুর মানুষ অনুষ্ঠান দেখছেন, আপনারা সুচিন্তিত কমেন্ট করছেন সোশ্যাল মিডিয়াতে। আমরা সম্মান করে বলি আপনাদের কমেন্টকে আরও করুন কমেন্ট, যাতে আরও ভালো অনুষ্ঠান আপনাদের উত্তর আমরা দিতে পারি প্রতিটা পর্বে। আজকের পর্বটাও আমরা এই নিয়েই রাখছি এবং তার সঙ্গে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করছি, যোগ করছি। যেমন ধরুন 180টা সিট পাবে বিজেপি, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন, বিরোধী দলনেতা বলছেন 180। 200 থেকে আগেরবার আপনাদের মনে আছে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আপকি বার 200 পার। তো এবার 200 নয়, এবার 180, 180। পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য বলছেন না, উনি কম্বিনেশন করে বলছে 180 বললে 68 হবে। কেন? 200 যদি 77 হয় মানে গতবার, এবার তাহলে 68 হবে। সেই ডেটা নিয়ে তিনি বলছেন। আরও বিস্তারিত বিভিন্ন ইস্যুস আছে, আপনাদের সামনে রাখবো। আমাদের সঙ্গে আছেন স্নেহায়ন সরকার, আমার বাদিকে বসে আছেন রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র। স্নেহায়নবাবু, আপনাকে নীতি নির্ণয় আর দুর্নীতিতে স্বাগত। প্রথমেই যে প্রশ্ন আমি করব আপনাকে, আপনি আমাদের অনুষ্ঠানে এসছেন, অনেক পর্ব হয়ে গেছে, আপনাদের দলের বহু মুখপাত্র এসছেন, এখানে তাদের নেতৃত্বস্থানীয় মানুষজন এসছেন আপনার দলের। আপনার মনে হয় 180টা সিট আপনারা পাবেন? তার বেশিও পেতে পারে। আপনি 80টা কম বলছেন কেন? 80টা কোন হিসাবে বলেছে শুভেন্দুদা? 80টা এই হিসাবে বলেছে যে শুধু 80 বলছেন না, 180 বলেছেন শুভেন্দুদা। 180 এই কারণে বলেছেন যে আমরা এই মুহূর্তে রাজ্যে 39% পাই। বেশ, ঠিক আছে। এবং উনি যেখানে দাঁড়িয়ে কথা বলছেন সেটা পূর্ব মেদিনীপুর, তমলুক। পূর্ব মেদিনীপুরের লাস্ট ইলেকশনে আমরা 46% ভোট পেয়েছি। ওকে। তো শুভেন্দুদা ওই হিসাবে বলেছেন যে 46%টা আমাদেরকে গোটা রাজ্যে করতে হবে এবং 46% করতে পারলে আমরা 180টার মতো সিট পাবো। ওকে, সেই হিসাবে বলেছে। বাট আমরা আশাবাদী 180 কেন, তার বেশিও হতে পারে। বেশ। কিন্তু স্নেহানবাবু, যেটা বাংলার মানুষের কাছে প্রশ্ন আমি আপনাকে রাখবো আপনার কাছে, এই যে ধরুন ধর্ম মানে এখনও কিন্তু এই যে এত কিছু ঘটে যাচ্ছে, দুর্নীতি হচ্ছে, আমরা জানি স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, 3টে পিলার আমাদের সোসাইটি, সমাজে 3টি ক্ষেত্রে কিন্তু দুর্নীতির অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মন্ত্রীরা জেলে, যদিও এখনও চার্জশিট সিবিআই দিতে পারছে না। সেগুলোকে সব ছাপিয়ে শুধুমাত্র আমি হিন্দুত্ব, রামনবমীতে লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় নামবেন কেন? এই ধর্মের রাজনীতি কেন? পার্লামেন্টারি পলিটিক্সে মেনলি কিন্তু রাজনৈতিক ইস্যু ক্রিয়েট হয় শাসকের দ্বারা। ওকে। কিভাবে? শাসককে মানে শাসকের ওপর রেসপন্সিবিলিটিটাকে অ্যাডমিনিস্ট্রেশন চালানো। তারা যে এরিয়াসগুলোতে ফেলিয়ার হয় সেইগুলোতেই কিন্তু ইস্যু তৈরি হয়, বিরোধীরা কিন্তু সেগুলো নিয়েই রাস্তায় নামে। আপনি কোনগুলো বললেন? স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, এখানে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই কারণে তো মানে ধরে নিন আন্দোলন হয়েছে বা এই যে তাদের নেতামন্ত্রীরা জেলে গেছে। ঠিক সেরকমভাবে এই রাজ্যে হিন্দুদেরকে সুরক্ষা দিতে তৃণমূল সরকার ব্যর্থ। কেন বলছেন এই কথা, কেন ব্যর্থ? আমি যদি আপনাকে এক্সাম্পল দিই আপনার শো শেষ হয়ে যাবে। আমি রিসেন্ট এক্সাম্পলটা দিই। সাঁইথিয়ার কথা বলবেন? আমি সাঁইথিয়া কেন, বারুইপুরে আপনি যেটা বলছেন, বারুইপুরে এই ঘটনাটা বা এই প্রতিবাদ সভাটা কেন তৈরি হলো? ওখানে শীতলা মন্দির ভাঙা হলো রাত্রিবেলা। আমরা কিন্তু অভিযোগ করছি না যে তৃণমূল কংগ্রেসকেও ভেঙেছে, আমরা এখনো অব্দি অভিযোগ করছি না, ধরে নিন। ওখানে সকালবেলা যখন মানুষ প্রতিবাদ করতে গেল বা ওই স্পটে পৌঁছে গেল, ওই জায়গাটাকে পুলিশ দিয়ে ঘিরে দিল বারুইপুর পূর্বের বিধায়ক এবং ওইখানে বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, যারা সেদিন শুভেন্দুদার গাড়িতে আক্রমণ করলো।
তৃণমূলের এই তৎপরতাটা কিসের? এর আগে হয়েছে, আমি বলছি ওই একই জায়গায় সোনারপুরে কালী মন্দির ভাঙা হয়েছে, সেখানেও সেম কেস। বিধায়িকা এবং তার স্বামী যখন মানুষ ওখানে পৌঁছে যায়, ওইখানে সাধারণ মানুষ, বিজেপি না, বিজেপি তৃণমূল মুসলিম বাদ দিন, তাদেরকে পুলিশ দিয়ে আটকে তাড়াতাড়ি জায়গাটাকে ক্লিয়ার করার। বেশ, এই যে বারংবার এখানে হিন্দু মন্দিরের ওপর, হিন্দু দেবদেবীর ওপর আক্রমণ হচ্ছে, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা তৃণমূলের তরফ থেকে কেন করে? না, এরা কারা করছে? আমি স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করব, যে অভিযোগগুলো আপনি করছেন কারা করছে? ধর্মীয় মৌলবাদীরা করছে। এবং ধর্মীয় মৌলবাদীদের কোনো দল হয় না, কিন্তু তৃণমূল এদেরকে কেন আড়াল করছে? তাদের কি ওই ধর্মীয় মৌলবাদীদের সাথে কোনো ভোটের কম্পালশন আছে? আপনার অভিযোগটা কাদের বিরুদ্ধে? আমাদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজ্য সরকার কে চালাচ্ছে? কিন্তু তৃণমূল কংগ্রেস ভাঙছেন আপনি বলছেন। তৃণমূল কংগ্রেস ভাঙছে না। এই যারা কাজগুলো করছে, তারা আলটিমেটলি তৃণমূলের ছত্রছায়ায় গিয়েই কেন তারা আস্তানাটা নিচ্ছে? কেন তৃণমূল তাদেরকে প্রোটেকশনটা দিচ্ছে? তার মানে তৃণমূলের কি কোথাও ভোট ব্যাংকের রাজনীতি আছে? কোথাও কি এই মানুষগুলো তৃণমূলকে ভোট দেয় বা তৃণমূলকে ভোট পেতে সাহায্য করে? তাই তৃণমূলের তরফ থেকে এত তৎপরতা। দেখুন, বিষয়টা হচ্ছে, আমি আবারও বলছি, ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে গিয়ে রাজ্য সরকারের দায়িত্ব। বেশ, তাকে কন্ট্রোল করতে হবে। সেটা তো ফেলিয়ার, আমি ছেড়ে দিলাম। আমি সেই জায়গায় ছিলাম হরিণঘাটায় একটা স্কুলে সরস্বতী পুজো করা হবে, ওখান থেকে গিয়ে আটকানো হলো একটা বিশেষ ধর্মের কিছু মানুষের তরফ থেকে। তাকে নেতৃত্ব দিল কে? তৃণমূলের বুথ প্রেসিডেন্ট। আমার বক্তব্য হচ্ছে যে আমি হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী ছেড়ে দিলাম, একটা ছোট সামান্য বুথ প্রেসিডেন্ট গিয়ে স্কুলে আজকে সরস্বতী পুজো আটকে দিচ্ছে। আপনি বলছেন হিন্দুত্ব নিয়ে আমরা রাস্তায় নামবো না, তাহলে কবে নামবো বলুন না? আর একটা বাংলাদেশ হয়ে যাওয়ার পর আবার এইখান থেকে আমার প্রশ্ন তা নয়, তুলে চলে যাওয়ার বাবু, না, আমার প্রশ্ন তা নয়। আমার প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই যদি এই ঘটনা ঘটে থাকে, নিন্দনীয় ঘটনা 100বার ডেফিনেটলি, কিন্তু তার সঙ্গে চ্যাংদোলা করে আমি মুসলিম বিধায়কদের বিধানসভার বাইরে ফেলবো, আপনি সমর্থন করেন এই স্টেটমেন্ট? আপনি সমর্থন করেন এই স্টেটমেন্ট? আমি বলতে দিন, আমাকে বলতে দিন। বিষয়টা হচ্ছে, লিডার অফ অপোজিশন ইজ ইকুইভ্যালেন্ট টু আ ক্যাবিনেট মিনিস্টার। কারেক্ট, রাইট? কোন কনস্টিটিউশনের কোন বলে লেখা আছে যে আমি 213টা সিট নিয়ে এসছি মানে আমি এই রাজ্যের কোনো একটা পার্টিকুলার অংশে এলওপিকে ঢুকতে দেবো না? এইটা বিধানসভার সামনে দাঁড়িয়ে প্রেসের সামনে একজন বিধায়ক বলছে মুর্শিদাবাদে ঢুকতে দেবো না। সে তো বেলপি ঢুকবে, সে তো আমরাও দেখবো উনি আটকান কেউ, সেটারও তো নিন্দা করেছি আমরা। আপনি হুমায়ুন কবিরের কথা বলবেন, কিন্তু আমার স্পেসিফিক প্রশ্ন স্নেহান বাবু, এই যে চ্যাংদোলা শব্দটা, ডু ইউ সাপোর্ট ইট? না, আমার কথা হচ্ছে, দেখুন, আপনি ওই একদিক থেকে ইট মারবেন আর এই পার থেকে শুধু ফুল পড়বে, এটা তো হতে পারে না। আমার অপরাধটা কি? আমার অপরাধ আমি বিজেপি করি না, আমার অপরাধ আমি হিন্দু। যে আপনি বলতে পারছেন যে মানুষের দ্বারা নির্বাচিত একটা লিডার অফ অপোজিশনকে আমি পার্টিকুলার একটা জেলায় আমি ঢুকতে দেবো না, কারণ সেইখানে আপনি 70% বা আপনার ধর্ম সম্প্রদায় 70% আপনি ওখানে ঢুকতে দেবেন না লিডার অফ অপোজিশনকে? কোথায় গেছে এদের অডাসিটি আপনি ভাবুন। আর আপনি যে বলছেন, তারপরে আরেকজন বিধায়ক বলছে, তিনি আবার রাজ্যের মন্ত্রী, লিডার অফ অপোজিশনের ঠ্যাং ভেঙে দেবো না। কন্ডেম করি আমরা, যেমন এটা আপনি কন্ডেম করেন, কিন্তু বন্ধ করতে পারবেন? হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আপনি কন্ট্রোল করতে পারবেন আজকের বাংলায়? আপনি বলুন না। কিন্তু এই তো কুকতার রাজনীতি চলছে, দুটো দলের পক্ষ থেকে করা হচ্ছে। তো আপনারা যেমন করছেন, শাসক দলও করছে, কিন্তু আমার বাংলার মানুষের হয়ে প্রশ্ন, এ শেষ কোথায়? এই শুধু ধর্মের উপর ভিত্তি করে যদি 2026-এ নির্বাচন হয়, আগামী দিনে কি দেখবে মানুষ? জানতে চাইবে তো আপনাদের কাছে। না, আমি বলছি, দেখুন, এর শেষ একটা জায়গাতে, এর শেষ তৃণমূল কংগ্রেসের সরকারের পতন, এবং এর শেষ এই ধরনের মানুষগুলো যখন ভোটে হারবে, এবং এরা হারবেই। হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহদের এখানে শেষ করতেই হবে। কারণ হচ্ছে কি, আমি আপনাকে বলছি, দেখুন, আপনি বলছেন যে শিক্ষা বা স্বাস্থ্যের কথা, আমি আপনাকে এক্সাম্পল দিই। প্রতিটা জিনিসের মধ্যে এরা ধর্ম ঢুকিয়ে দিচ্ছে। আমি বলি না যে, আমি আপনাকে শুরুতে কি বললাম, শাসক কিন্তু ইস্যু তৈরি করে দেয়। আপনি আমাকে বলুন, গত 14 বছরে কটা স্কুল তৈরি হয়েছে, কটা কলেজ তৈরি হয়েছে? আপনি প্লিজ ওই বিল্ডিংয়ে নীল সাদা রঙের হিসাব দেবেন না। কটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি হয়েছে পশ্চিমবাংলায়? কেউ হিসাব দিতে পারবে? বন্ধ হয়েছে কথা, তার হিসাব আছে। স্কুলে টিচার নেই কথা, তার হিসাব আছে। 1800 মাদ্রাসা তৈরি হয়েছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বাজেট উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বা পরিবহন দপ্তরের থেকে বেশি। কিন্তু স্ট্যানবাবু, কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, এতে তো সবাই সুবিধা পাচ্ছে। আপনি যাদেরকে বলছেন সংখ্যালঘু, তারাও পাচ্ছেন, আবার সংখ্যাগুরু এ রাজ্যে হিন্দুরাও পাচ্ছেন। সেগুলো তো আপনাকে কোন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম ধর্ম দেখে হয় আপনি বলুন? একটি রাজ্য বলুন,
কেন্দ্র সরকার বলুন, কোনো একটা জায়গা এরকম আছে কি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম তো ওইভাবে হয় না। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম সবার জন্যই হয়, কিন্তু আপনি যদি বলেন সবাই পেয়েছে, এটা আমিও স্বীকার করতে, কারণ সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে কিন্তু দল দেখেও দেওয়া হয়েছে, এবং এটা আমাদের একার অভিযোগ না। আপনি সিপিএম বা কংগ্রেসকেও জিজ্ঞাসা করতে পারেন, তাদের প্রচুর কর্মী সমর্থক। তারা বলে তো আপনারা সেটিং করে আছেন। আরে সেটা তো রাজনৈতিক অভিযোগ, কিন্তু পশ্চিমবাংলায় সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম যে দল দেখে দেওয়া হয়েছে, এটা আপনি যাকে খুশি জিজ্ঞাসা করে নিন, এইটা কিন্তু একটা মানে চরম সত্য। কিন্তু আমি বলছি যে বিষয়টা হচ্ছে গিয়ে, ধরে দিন আজকের সময় দাঁড়িয়ে একটা বিধায়ক, সামান্য বিধায়ক হুমায়ুন কবিরের কথা আপনি যে বলছেন কুকথার রাজনীতি, কুকথার রাজনীতি বন্ধ হয়ে যাবে। হুমায়ুন কবির, এটা এখন ট্রেন্ড বেঙ্গল পলিটিক্স। আপনি হুমায়ুন কবিরকে চুপ করাতে পারছেন না কেন? হুমায়ুন কবিরকে একদিন বলছে না 2 দিন বলছে, আপনি বারংবার শোকজ করছেন। আমি জানি, যতদূর আমি জানি, তৃণমূলের শৃঙ্খলক্ষা তো ওই গরুর গাড়ির হেডলাইটের মতো 3বার শোকজ হলে নাকি সাসপেন্ড হয়। হুমায়ুন কবির তো অলরেডি মনে 3বার হয়ে গেছে, হয়েছে, সাসপেন্ড হয়েছে। আপনি পারবেন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করতে? আপনি পারবেন? যেটা না ঠিক যেটা বললেন আমি মানলাম। আমি দুটো জিনিস আপনাকে জিজ্ঞেস করেছি বাবু। প্রথম কথা, পোস্টার হিন্দু হিন্দু ভাই ভাই যে পোস্টার নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, আপনারাও দেখেছেন, হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপিকে চাই, এই ন্যারেটিভ। তারপরে তৃণমূলের আইটি সেল দিল হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয়। আমি প্রশ্ন করছি আপনাকে, দর্শকদের হয়ে, বাংলার মানুষের হয়ে, আপনাদের কতগুলো এমপি এই মুহূর্তে বাংলায়? 12 জন। রাজ্যসভা একটা পূর্ণমন্ত্রী নেই কেন? যে তৃণমূল আইটি সেল যেটা দিয়েছে একদম পারফেক্ট, কেন নেই? উত্তর দিন। দ্বিতীয় প্রশ্ন, গ্যাসের দাম, তেলের দাম কেন কমছে না? হিন্দু হিন্দু যদি ভাই ভাই, সত্যি তো হিন্দু হিন্দু ভাই ভাই কেন? আমরা বলছি হিন্দু হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, কিন্তু এই দুটো প্রশ্ন আপনাকে বলতে হবে। প্রথম, পূর্ণমন্ত্রী নেই কেন আউট অফ এতগুলো এমপি? ফার্স্ট। দ্বিতীয়, গ্যাস তেলের দাম কমছে না। তৃতীয়, সব থেকে বড় জিনিস নেওয়ান বাবু, আজকে যেরকমভাবে হুমায়ুন কবিরের সাসপেনশন নিয়ে আপনি বললেন, সাসপেনশন মাফ করবেন, আপনার শোকজ নিয়ে আপনি বললেন, ঠিক সেইভাবেই শুভেন্দু অধিকারী যেগুলো বলছে, কোথায় তার জন্য তো আপনি তাকে শোকজ করছেন না। আমি আপনাকে কি বললাম? প্রথম কথা হচ্ছে, আমাকে 3টে উত্তর। না, আমি প্রথম কথা বললাম যে দেখুন না, একটা তো টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। কারেক্ট। আপনি একতরফা বলবেন, আপনি একতরফা মারবেন, আপনি বলবেন 70% আমরা এখানে 30% কেটে ভাসিয়ে দেবো, এবার থেকে কি বলা হবে? এবার থেকে তো মানে রবীন্দ্রসঙ্গীত তো গাওয়া যেতে পারে না সবসময় উনাদের উদ্দেশ্যে। উনারা যে ভাষায় কথা বলছেন, ওনাদেরকে সেই ভাষাতে উত্তর দেওয়া হচ্ছে। মানে হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহরা যে ভাষাটা বোঝেন। এবার আমি আপনার সেকেন্ড কথাটা, আপনি তেলের দামের কথা বলছেন। তেলের দাম আমি আপনাকে গ্যাসের দাম, আমি আসছি, গ্যাস আসছে, তেল আছে, সব জায়গায় আসছে। আমি তেলের দাম আসছি, আমি বলছি পশ্চিমবাংলায় যে তেলের দামটা আছে, আপনি অন্যান্য সব রাজ্যে সেই তেলের দামটা আছে? পশ্চিমবাংলায় এই মুহূর্তে কেন ভ্যারি করেছে? যখন কেন্দ্রীয় সরকার ছাড় দিয়েছিল, তখন অনেক রাজ্য সরকার ছাড় দিয়েছিল। সেই ভর্তুকির কথা বলছেন, ভর্তুকির কথা রাজ্য সরকার দেয়নি। আচ্ছা, আমি ছেড়ে দিলাম সেই কথা। আমি আপনাকে বলছি, তেল যদি জিএসটির আন্ডারে আনা হয়, তেলের দাম কমে যাবে। তৃণমূল রাজি হবে? আপনি বলুন, তৃণমূল রাজি হবে তো যে তেলকে জিএসটির আন্ডারে আনলে? তাদের যারা সরকার চালাচ্ছে তাদের যা পড়ছে, হ্যাঁ, বিকজ তাদের তো ইনকাম এখান থেকে, এখানে ইন্ডাস্ট্রি নেই তো। মদ আর তেল এই থেকে তো টাকা কামাই করে। আপনি তেলের দাম যদি কমে যায়, তো সরকার তো কাউকে মাইনে দিতে পারবে না, নিজেদের মন্ত্রীগুলোর মাইনে দিতে পারবে কিনা তার সন্দেহ আছে। আপনি বলছেন, অভিযোগ করছেন, আপনি পাশের রাজ্যগুলো কিন্তু দেখে আসুন না, যেখানে আপনাদের সরকার আছে সেখানে। হ্যাঁ, সেখানে কত টাকা তেলের দাম বলুন? অন্যান্য রাজ্যে আপনি বলুন, আপনি যান না, ইউপিতে যান, আপনি উড়িষ্যায় যান, আপনি কত টাকা তেলের দাম? আমি তো বলছি, তেলের দামের হিসাবে পশ্চিমবাংলা, আমি যদি খুব ভুল নয়, 3 কি 4-এ আছে। তো বিষয় হচ্ছে, তুমি কেন ভর্তুকি দিচ্ছ না? তুমি দাও 5 টাকা ভর্তুকি দিয়ে 100 টাকা বা 99 টাকা করে দাও তেলের দাম, মানুষকে একটু সস্তায় দাও। তুমি তো সেটা তো দিচ্ছ না, তুমি শুধু কেন্দ্রীয় সরকারকে আক্রমণ। কেন্দ্রীয় সরকার তো দিয়েছিল, যখন দিয়েছিল তখন রাজ্য সরকার তো বলছে আপনারা টাকা আটকে রেখেছেন। কিসের টাকা আটকে? কোন টাকাটা আটকে রেখেছে? মুখ্যমন্ত্রী তো প্রায় বলছেন। আরে হ্যাঁ, আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। 100 দিনের টাকা আপনারা দেন না। একটা এক্সাম্পল, ছোটবেলায় মনে আছে আমাদেরকে মা হয়তো মানে 50 টাকা দিয়ে বলতো দোকান থেকে এই জিনিসটা নিয়ে দিত, তো আপনাকেও দিত, আমাকেও দিত। আমরা ধরুন বললো কি যে 10টা ডিম নিয়ে, 10টা ডিম হয়তো সেই সময় হয়তো 4 টাকা করেও ডিম পাওয়া যেত, তাহলে 40 টাকা হয়তো হলো। আমি মাকে 10টা ডিম দিয়ে তো 10 টাকা ফেরত দিতে হতো, না দিলে মা পরের দিন আর বাজার করতে দিতে। আপনি টাকার হিসাব দেবেন না, আর আপনি দিনের পর দিন বললো আপনাকে টাকা দিয়ে যাবে, এটা কি কোথাকার নিয়ম আছে আপনি বলুন তো? আমি আপনাকে বলছি, জিএসটি বাবদ যে ইনস্টলমেন্ট আছে পুরো তৃণমূল কংগ্রেসের ক্লিয়ার, মানে তৃণমূল কংগ্রেসের না, এই রাজ্যের ক্লিয়ার আছে। এই থার্ড ইনস্টলমেন্ট, মানে থার্ড কোয়ার্টারের যে ইনস্টলমেন্ট, এই ফিনান্সিয়াল ইয়ারে তৃণমূল কংগ্রেস অলরেডি পেয়ে গেছে।
আপনি জানেন সেকেন্ড ইনস্টলমেন্ট যখন এসেছিল, মানে তখন ফেস্টিভ সিজন ছিল, সেকেন্ড ইনস্টলমেন্টের সাথে সাথে তাদেরকে এক্সট্রা মানে বোনাস পর্যন্ত দেওয়া হয়েছে, মানে পরের ইনস্টলমেন্ট যেটা হয় সেটা অলরেডি একটা ক্যালকুলেট করে তার একটা সার্টেন অ্যামাউন্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল, বিকজ তখন ফেস্টিভ সিজন চলছিল। ওকে, এটা কে বলে কোথায় আটকানো হয়েছে? দুটো জায়গায় আটকানো হয়েছে, একটা হচ্ছে মানরেগা আর একটা হচ্ছে আপনার আবাস যোজনা। সেইখানে এখনো অবধি যে দুর্নীতিগুলো আছে সেই দুর্নীতিগুলো তারা উত্তর দিতে পারেনি, তারা টাকার হিসাব দিতে পারেনি। দক্ষিণ দিনাজপুরে একটা জায়গায় 1 লাখ টাকা 4 লাখ টাকায় বিউটিফিকেশনের কাজ করেছে। যখন কেন্দ্রীয় তদন্তকারী দল এসছে দেখছি একটাও গাছ নেই। বলছে গাছ কোথায়? বলছে গরু খেয়ে গেছে। সেই মনে আছে আমরা যে একটা গল্প করেছিলাম, যে একটা ছেলে এঁকেছে গরু ঘাস খাচ্ছে, এসে দেখছে ঘাসও নেই গরুও নেই, বলছে স্যার ঘাস তো খাওয়া গেছে, গরু চলে গেছে। ওই রকম গল্প করে রেখে দিয়ে এসছে। পুকুর আপনার জেসিবি দিয়ে কাটিয়ে ওই ওই পুকুরের দেখিয়েছে 100 জন লোক কাজ করেছে বলে সেখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। আমরা বলছি এই টাকাগুলো কাদের? এই টাকাগুলো বিজেপির না দাদা, বুঝতে হবে টাকাগুলো সাধারণ মানুষের। টাকাগুলো কেন দেওয়া হচ্ছে? তৃণমূলের নেতাদেরকে দোতলা বাড়ি করার বা পাকা তৃণমূল অফিস বানানোর জন্য তো দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে সাধারণ মানুষ। সেটা তো যখন পৌঁছাচ্ছে না তখন তার সেই টাকাগুলো আটকানো হয়েছে। আজকে পার্লামেন্টে প্রশ্ন তোলা হয়েছে, বলা হচ্ছে আজকে প্রায় 9টা রাজ্যে বিরোধীদের সরকার আছে, 2টো মাত্র রাজ্যে আটকে ছিল, সেটা হচ্ছে কি কেরালা আর পশ্চিমবাংলা। আমার যতদূর খুব যদি ভুল নয় কেরালাতেও অলরেডি ক্লিয়ার করে দেওয়া হয়েছে, শুধু পশ্চিমবাংলাকে কেন আটকানো হয়েছে আপনি বলুন। বেশ, তাহলে আমাদের সময় কম, তো অন্যান্য টপিকও আছে। মন্ত্রীর কথাটা বলুন তো, আপনাদের একটা কেন্দ্রীয় মন্ত্রী মানে পূর্ণমন্ত্রী নেই কেন? আইটি সেল জিজ্ঞেস করছেন। আরে প্রথম কথা হচ্ছে দেখুন, আইটি সেল তো ঠিক করবে না কোথায় কে মন্ত্রী হবে না হবে। না, বাংলার মানুষ তো জানতে চাইবে যে আমরা এতগুলো এমপি দিলাম, আমরা আপনাদেরকে ভোট দিল মানুষ, 55% হিন্দু ভোট আপনারা পেয়েছেন, ডেফিনেটলি অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু একটা পূর্ণমন্ত্রী নেই কেন? আরে তাহলে তো মানুষ এটাও প্রশ্ন করবে, এইবার যদি দেখেন শহর অঞ্চলে তো তৃণমূল সেরকম ভোট পায়নি, তৃণমূলকে তো জিতিয়েছে তো গ্রামগঞ্জ, তাহলে ইন্টায়ার তৃণমূলের ক্যাবিনেটটা আজকে দক্ষিণ কলকাতায় গিয়ে কেন সীমাবদ্ধ হয়েছে? মুখ্যমন্ত্রী ওখান থেকে, পৌরমন্ত্রী ওখান থেকে, বিদ্যুৎ মন্ত্রী ওখান থেকে। আচ্ছা, তথ্য সম্পর্কে এই আনসারটা আমার প্রশ্নের না, আমি এই জায়গাটা আসতে চাইছি, ওইভাবে তো মন্ত্রিত্ব হয় না, ওইভাবে মন্ত্রিত্ব হয় না। নিশ্চয়ই কেন্দ্রীয় মানে কেউ ক্যাপেবল না, আপনি বলছেন কেন ক্যাপেবল হবে না? অলরেডি 2জন মন্ত্রী তো আছে, এবং তার মধ্যে সুকান্ত দা এবং আমাদের শান্তনু দা দুজনই গুরুত্বপূর্ণ দপ্তর তারা হোল্ড করছে। বিষয়টা ওইভাবে হচ্ছে না, অনেকগুলো কম্পালশন মাথায় রাখতে হয়। তোমরা যখন মন্ত্রিত্ব ডিস্ট্রিবিউট করো, তোমরা কোন হিসাবে মন্ত্রিত্ব ডিস্ট্রিবিউট করো? তোমার উত্তরবঙ্গ থেকে কটা ইম্পর্টেন্ট মন্ত্রী আছে তুমি বলো তো? তুমি আজ অব্দি একটা বড় দপ্তর উত্তরবঙ্গকে দিয়েছো কোনোদিন? তুমি যে বড় বড় কথা বলছো, আমাদের তো রাজ্য সভাপতি উত্তরবঙ্গ থেকে করা হয়েছে। আমাদের রাজ্য কমিটির মধ্যে আপনি দেখুন উত্তরবঙ্গ আছে, জঙ্গলমহল আছে, আর তুমি কোথা থেকে দিচ্ছ? তোমার যত মন্ত্রী যত নেতা সব দক্ষিণ কলকাতা থেকে হয়েছে। তাহলে তুমি কি করে এই প্রশ্নটা অন্যকে করো? আরে আগে অন্য বাংলার মানুষের মনে এটা তারা জিজ্ঞেস করেন, আমাদের অন্যান্য অনুষ্ঠানে তারা কমেন্ট করেন যে সত্যি তো পূর্ণমন্ত্রী একজনও নেই। না দেখুন, পূর্ণমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার দুজনই মন্ত্রী ডেফিনেটলি, কিন্তু তার তো পূর্ণমন্ত্রী নন। না ডেফিনেটলি দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে পূর্ণমন্ত্রী এমনও তো হয়েছে 2014 সালে বাংলা থেকে 2জন মাত্র সাংসদ নির্বাচিত হয়ে গেছিল, 2জনকেই মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। আপনি মনে করে দেখুন 99তেও তাই হয়েছিল, 2জন মন্ত্রী ছিল, 2জন তপন সিকদার জুলুবাবু, দুজনকেই মন্ত্রিত্ব করা হয়েছিল, এবং একজনকে আপনার তার মধ্যে থেকে বিমান পরিবহন দেওয়া হয়েছিল। এখান থেকে অনেকগুলো কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট চালু করা হয়েছিল। ওরকম ভাবে তো হয় না। একটা পলিটিক্যাল পার্টি, একটা সরকার ডিসাইড করে যে আমি কাকে কখন মন্ত্রী করব, কাকে কখন আমি দলের কাজে লাগাবো। আমার মনে হয়েছে আমার সাংসদদেরকে আমার দলের কাজে লাগানো ইম্পর্টেন্ট, তাই হয়তো মন্ত্রী। শ্রীয়ানবাবু, আমি একটু আগে আপনি একটা শব্দ ব্যবহার করলেন যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন আছেন, এখনো পর্যন্ত ভোট কিন্তু চলে আসছে, প্রায় ভোটের দামা বেজে গেছেন, আমি আসছি সে প্রসঙ্গে পরে। আপনারা এখনো পর্যন্ত রাজ্য সভাপতি ঠিক করতে পারলেন না। শুভেন্দুবাবু দিল্লি যাচ্ছেন, সুকান্তবাবু দিল্লি যাচ্ছেন, দিলীপবাবুর সঙ্গে বিধানসভা মিটিং হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু বাংলার মানুষের মনের প্রশ্ন কি রাজ্য সভাপতি হচ্ছে না। আমাদের মানে লবি সাব লবি হয়ে গেল। হয় না, আমাদের প্রথম কথা আপনি টার্মটাই ভুলবেন না, আমাদের ঠিক হয় না। আমাদের দেখুন, আমাদের একটা প্রসেস আছে, সমস্যা টার্মটা ঠিক না, মানে আপনি টার্মটাকে রেকটিফাই করে বলুন। আমি বলছি পরিবারবাদী দলে এইভাবে ঠিক করা যেতে পারে। পরিবারবাদী দলে আমার মনে হলো যে আজকে আমি এখানে বসিয়ে দেবো, আজকে কালকে আমি ওখান থেকে সরিয়ে দেবো, এটা করা যেতে পারে। আমাদের দলে করা যেতে পারে না, বিকজ আমাদের দলে একটা সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে।
সেখানে প্রথমে বুথ কমিটিগুলো হয়েছে, তারপরে মণ্ডল হয়েছে, এখন জেলাগুলো হলো, এবার গিয়ে মানে রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হবে। এরকম করে একটা সাংগঠনিক দলে আপনি যখন চাইবেন তখনই আপনার চেঞ্জেস হয়ে যাবে, এটা তো সম্ভব না, এটা তো বুঝতে হবে। আজকে তার একটা প্রক্রিয়া আছে। এবার জেলা সভাপতি যারা হয়েছে তাদের মাধ্যমে আজকে একজন নির্বাচিত হবেন হচ্ছে কি রাজ্য সভাপতি। সেটা টাইম কনজিউমিং ব্যাপার। সেটা এটা 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 সব রাজ্যে হয়েছে, এটা শুধুমাত্র পশ্চিমবাংলায় হয়েছে তাই তো না। সব রাজ্যে যে প্রসেস ফলো করে রাজ্য সভাপতি হয়েছে, এই রাজ্য সেই প্রসেস ফলো করেই রাজ্য সভাপতি। বেশ, একদম পারফেক্ট আনসার দিলেন। এবার আপনার প্রশ্নের আপনি যে উত্তর দিলেন সিআরএন বাবু, আপনি বলছেন সাংগঠনিকভাবে ধাপে ধাপে হবে, ঠিক পরিবারতন্ত্র দল নয়, সব মানলাম। কিন্তু যদি তাই হয়ে থাকে, ভোটের সময় এটা অনেকে আমার জিজ্ঞেস করেন, বাংলার মানুষজনও জানতে চান, ভোটের সময় সংগঠনের তো অনেক কিছু মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয়। বিজেপি সংগঠন, বুথে বসার লোক, তৃণমূল কংগ্রেস এখানে বসে, তৃণমূলের বহু মুখপাত্র বলে গেছেন যে তৃণমূলের লোক বুথে বসে বিজেপির হয়ে, এমন অবস্থা আপনাদের। আচ্ছা, লজ্জা করে না? তো লজ্জা তো তৃণমূলের করা উচিত। তার মানে তাদের কেমন কর্মী ভেবে তৈরি করে রেখেছে ভাবুন, তারা অন্য দলের হয়ে বুথে বসে। না, আপনারা জিজ্ঞেস করছে তো, আমাদের তারা মানুষকে বলছেন যে সাংগঠনিক দিক থেকে সংগঠনই নিতে কোত্থেকে সাংগঠনিক। ঠিক আছে, ভালো কথা। যদি আমাদের না থাকে আমাদের পোলিং এজেন্টদেরকে ভোটের দিন সকালবেলা আটকানো হবে না তো? আপনাদের সকালবেলা ক্যামেরাম্যানদের ছুটতে হবে না তো যে এইখানে বিজেপির পোলিং এজেন্টকে মেরে ভাগিয়ে দেওয়া হয়েছে, আগের দিন রাত্রিবেলা বাড়ির সামনে থান ফেলে রেখে দেওয়া, ফেলে দিয়ে আসা হয়েছে। এটা তো পুরনো ন্যারেটিভ। আরে পুরনো ন্যারেটিভ, এগুলো সত্যি না মিথ্যে? সত্যি বলেই তো মানুষ মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে 2011 ক্ষমতা এনেছে। বিজেপির পোলিং এজেন্টকে তুলে দেওয়া হয়েছে বলে কেউ মমতা ব্যানার্জিকে ভোট দেয়? আমি সিপিএম এর কথা বলছি, তখন প্রথম 2011 তৃণমূল কংগ্রেস। সিপিএম যে কাজগুলো করেছে 34 বছর ধরে করেছে, 34 বছর ধরে মমতা ব্যানার্জি বলেছে। মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে রায় 2011 গিয়ে দিয়েছে, প্রতিবার কিন্তু দেয়নি। ঠিক তো? তৃণমূল কংগ্রেস আজকে যে ভাবছে যে আমরা ক্রমাগত একই ঘটনা ঘটিয়ে চলছি আর মানুষ আমাদের সমর্থন করছে, ভুল করছে। মানুষ কিন্তু এগুলো বলছে না। মানুষ আপনি যখন ভোট দিতে যাচ্ছেন ভোটিং সেন্টারে, আপনি কি চাইছেন? যে ওখানে শুধু তৃণমূলের পোলিং এজেন্ট থাকুক? আপনি চাইছেন না সিপিএম, বিজেপি বা কংগ্রেসের পোলিং এজেন্ট থাকুক? আপনি কি এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটেনি যে বিরোধী পোলিং এজেন্ট, আমি শুধু বিজেপি কেন, অন্যান্য দলের পোলিং এজেন্টকে মেরে ভাগিয়ে দেওয়া হয়েছে? তাহলে অন্য দলের বা বিজেপির যদি পোলিং এজেন্ট না থাকে, তাহলে তোদেরকে মেরে ভাগাতে হচ্ছে কেন? রাস্তায় উন্নয়নে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কেন? সকালবেলা বুথের সামনে বোমাবাজি করতে হচ্ছে কেন? ইভেন কিছু যদি না করতে পারি, তাহলে গিয়ে সেই ভোটিং মেশিনটাকে ভেঙে দিতে হচ্ছে কেন? আমি বলছি তো, এত কনফিডেন্ট আমি, অন্য দলের সংগঠন নেই, চুপচাপ ঘরে বসে থাকো, ভোটে তো তোমরা এমনি জিতবে। ভোটের আগে এত তৎপরতা কিসে? বেশ বেশ, সিআরএন দুটো জিনিস বলি এবার। দল বদল কিন্তু আমরা প্রতিবারই দেখি, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনাদের তাপসী মণ্ডল চলে গেছেন তৃণমূল কংগ্রেসে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদের যারা এই মুহূর্তে দলে আছেন গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে দিলীপবাবু একজন, দিলীপ ঘোষ একজন। আপনি বোধহয় জানেন যে আমরা যখন এই অনুষ্ঠান করছি তখন কিন্তু খড়গপুরে তিনি বিক্ষোভের সম্মুখীন হয়েছে। তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনাকে দেখাই পাওয়া যায় না, আপনি মাঝে মাঝে আসেন, উদ্বোধন করতে আসেন, আবার চলে যান, এরকম ধরনের কিন্তু বিক্ষোভ খবর আছে। তার সাথে আপনাকে যেটা জিজ্ঞেস করবো আমি, তৃণমূলের কারা কারা আসছে আপনাদের দলে, প্রথম এটা বলুন। সেটা সময় হলে বলতে পারবেন, আমি তো সেটা ঠিক করার লোক না। বা তারা যাদের সাথে কন্ট্যাক্ট রাখছে, আমাদের উচ্চ নেতৃত্বের সাথে, উচ্চ নেতৃত্ব যাদেরকে মনে করবেন নেওয়া হবে, তারা আসবে। তারা আপনাদের দলে আসার পর একদম ওয়াশিং মেশিনে পরিষ্কার? না, ডেফিনেটলি না। তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, সেই মামলা তাদের নিজেদেরকে লড়তে হবে। আপনি মনে রাখবেন যে স্বয়ং অমিত শাহকে কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে নিজের কেস লড়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার ফিরে আসতে হয়েছিল। বিজেপি কোনোদিন কাউকে কোনো রকমভাবে প্রোটেকশন দেয় না, অন্তত আইনগতভাবে। তার নিজস্ব যদি কোনো দুর্নীতি বা কোনো অভিযোগ থাকে, সেটা তাকে নিজেকে ক্লিয়ার হতে হবে। আমরা এখানে কোনো রকমভাবে হেল্প করতে পারবো না। আর আপনাদের দলের তো অনেকে বেসুরো হয়ে গেছেন, বলছে যে এতবার কথায় কথায় বিধানসভা থেকে ওয়াকআউট ঠিক নয়। না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে আপনি সমর্থন করেন, প্রধান বিরোধী দলের দায়িত্ব। না, আমি প্রথম কথা বলি যে সেটা তো পরিষদীয় দলের বিষয়। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে, দেখুন, দলের মধ্যে থাকতে গেলে যে দলের সব ডিসিশনের সাথে আমি একমত হবো তা তো সবসময় হয় না। অনেক সময় আমার অন্য মত হতেও পারে, আমার অন্য কিছু, কিন্তু আমার মনে হয় এটা দলের মধ্যে বলা ভালো, মিডিয়ায় বা প্রকাশ্যে না বলা বেটার। তাহলে আপনার উত্তরই আপনার উত্তর আছে।
সেটা দেখুন, আমি আমার কথা বলতে পারি, কারণ কে বলেছে আমি তো তার মুখপাত্র হয়ে আসিনি, আমি দলের মুখপাত্র হয়ে এসেছি। আমি মনে করি যে আপনার উত্তর, দলের যদি কোনো মতবিরোধ থাকে দলের মধ্যে বলাই ডেফিনেটলি, এবং আমাদের দলে সেই মানে সেরকম চ্যানেল বা সেরকম স্কোপ অনেক আছে যেখানে তুমি তোমার যদি কোনো ক্ষোভ বিক্ষোভ যাই থাকো সেটা তুমি প্রকাশ করতে পারো। বেশ, শ্যামবাবু শেষ প্রশ্ন করব, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। প্রথমে শুরু করেছিলাম, আপনাকে জিজ্ঞেস করেছিলাম 180, তো প্রধান বিরোধী দল আপনারা 77টা পেয়েছিলেন গতবার, এবার 77টা পাবেন? 177 পেতে পারি আমরা। আপনি শুধু 77 বলছেন কেন? বেশ, আপনি এতটা কনফিডেন্ট? ডেফিনেটলি কনফিডেন্ট। আমি বলছি আমি কনফিডেন্ট না, এটা মানুষের রায়। মানুষ আমাদেরকে সেই রায়টা দেবেই, বা কেন মানুষ বুঝেছে যে এই তৃণমূলকে এবার হারাতেই হবে, নাহলে এই বাংলার আরো সর্বনাশ এরা ডেকে আনবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। অন্যান্য অনুষ্ঠানে এখন থেকে কিন্তু আমন্ত্রণ জানিয়ে রাখলাম। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই পর্ব দেখার জন্য। নীতি নির্ণয় না দুর্নীতি এভাবে চলতে থাকবে এবং আরও অনেক অতিথিরা আসবেন। আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করব, যা চলছে, যা চলবে, আপনাদের সামনে তুলে ধরবো, যা ঘটছে, যা ঘটতে পারে আগামী দিনে। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।